বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যদি আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকতে শুরু করে তাহলে তার বিপদ সংকেতগুলো কি হতে পারে? I won't be interviewed. Sir, just a moment. No, this interview is over. But sir, এর উত্তর কিন্তু কোনো রাজনৈতিক বক্তৃতায় নয়, বরং সেটা লুকিয়ে আছে সংবিধানেই। আসুন আজ আমরা সেই সাংবিধানিক লক্ষণগুলোকেই খুঁজে বের করি। আমরা অনেকেই হয়তো ভাবি যে গণতন্ত্রের পতন হয় খুব হঠাৎ করে, মানে রাতারাতি। কিন্তু সত্যিটা হলো একটা সংবিধান কিন্তু একদিনে ভেঙে পড়ে না। এর পতনটা ঠিক কোনো বিস্ফোরণের মতো নয়, বরং এটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, ভেতর থেকে দুর্বল হয়ে যায়। আর ঠিক তখনই আসল বিপদটা শুরু হয়, যখন সংবিধানের এক একটা ধারা বা আর্টিকেল তার কার্যকারিতা হারাতে শুরু করে। চলুন সেই সাংবিধানিক স্ট্রেস পয়েন্টগুলো একটু খতিয়ে দেখা যাক, যা হয়তো স্বৈরতন্ত্রের দিকে ইশারা করছে। প্রথম লক্ষণটা হলো ভয়হীন ক্ষমতা। দেখুন, সংবিধানের ৭৫ আর ১৬৪ নম্বর ধারা অনুযায়ী দেশের সরকার সংসদ বা বিধানসভার কাছে দায়বদ্ধ। মানে সহজ কথায় বললে তাদের প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি Action করতে is হয়। required now. কিন্তু কি হবে যখন সংসদে কোনো দলের হাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকে? তখন এই জবাবদিহিতার ধারণাটাই কিন্তু দুর্বল হতে শুরু করে। সরকারের উপর আস্থাটা যেন একটা চিরস্থায়ী ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই দায়িত্ববোধটা হয়ে পড়ে ঐচ্ছিক। কারণ ভাবুন তো, ক্ষমতা থেকে সরানোর ভয়টাই যদি না থাকে তাহলে আর দায়িত্বের চাপ কিসের? আর এই জবাবদিহিতার অভাবটাই আমাদের দ্বিতীয় লক্ষণের দিকে নিয়ে যায়, আর সেটা হলো দুর্বল নিয়ন্ত্রণ। সংবিধানের ১০৫ আর ১৯৪ নম্বর ধারা সংসদ সদস্যদের নির্ভয়ে কথা বলার অধিকার দেয়। কেন? যাতে তারা সরকারের কাজের চুলচেরা বিশ্লেষণ করতে পারেন। কিন্তু ভাবুন তো, যখন খুব গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিতর্কের সময় কমে আসে বা আলোচনা ছাড়াই হুট করে আইন পাশ হয়ে যায়, তখন বুঝতে হবে যে এই রক্ষা কবচটা দুর্বল হচ্ছে। আইন হয়তো খুব দ্রুত তৈরি হচ্ছে, কিন্তু সেই গতিতে প্রজ্ঞা থাকছে কি না সেটাই তো আসল প্রশ্ন, তাই না? এবার আসি তৃতীয় লক্ষণে, যেটা সরাসরি আমাদের সবার অধিকারের সঙ্গে জড়িত। ধারা ২১ আমাদের জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয়। এর মানে হলো আইনসম্মত পদ্ধতি ছাড়া কারোর স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। কিন্তু এখানে একটা খুব সূক্ষ্ম বিপদ আছে। ধরুন, যখন প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটকের ব্যবহার খুব বেড়ে যায় আর জামিন পেতে বছরের পর বছর লেগে যায়, তখন কি হয়? তখন এই আইনি প্রক্রিয়াটাই একটা শাস্তি হয়ে দাঁড়ায়। মানে কাগজে কলমে স্বাধীনতা হয়তো আছে, কিন্তু বাস্তবে সেটা শর্ত সাপেক্ষ হয়ে পড়ে। চতুর্থ লক্ষণটা হলো রাষ্ট্রের ক্ষমতার বিস্তার। ১৯ নম্বর ধারা আমাদের কথা বলার, জমায়েত করার এবং সংগঠন গড়ার স্বাধীনতা দেয়। তবে হ্যাঁ, রাষ্ট্র এর উপর যুক্তিসঙ্গত বা রিজনেবল বিধিনিষেধ আরোপ করতে পারে। আসল বিপদটা কিন্তু লুকিয়ে আছে ওই যুক্তিসঙ্গত শব্দটার ব্যাখ্যার মধ্যেই। যখন জনশৃঙ্খলা রক্ষার নামে এর পরিধি ইচ্ছেমতো বাড়ানো হয়, যখন প্রতিবাদের নিয়মকানুন আরও কঠিন হতে থাকে, তখন একটাই সত্যি সামনে আসে: বিধিনিষেধ যত বাড়ে, স্বাধীনতা তত নীরবে সংকুচিত হয়ে যায়। পঞ্চম লক্ষণটা গণতন্ত্রের একেবারে মূল ভিত্তিতে আঘাত করে, আর সেটা হলো আইনের চোখে সমতা। ১৪ নম্বর ধারা খুব পরিষ্কার করে বলে যে রাষ্ট্র কারোর সাথেই পক্ষপাতিত্ব করবে না, সবার জন্য আইন সমান। কিন্তু যখন আইনের প্রয়োগে পক্ষপাতিত্ব দেখা যায়, তখন সেটা একটা বড়সড় লাল সংকেত। যখন দেখা যায় বিরোধীদের ওপর ক্রমাগত তদন্ত চলছে আর ক্ষমতার কাছাকাছি থাকার লোকেরা সুরক্ষা পেয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে সমতার ধারণাটা শুধু সংবিধানের পাতাতেই রয়ে গেছে, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় নেই। আমাদের ষষ্ঠ লক্ষণটা বিচার ব্যবস্থা সম্পর্কিত। ধারা ৩২ আর ২২৬ হল সাধারণ নাগরিকদের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ। এর মাধ্যমে যে কোনো নাগরিক তার মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে যেতে পারে। কিন্তু এর ওপর চাপের লক্ষণটা কি? যখন খুব গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল মামলাগুলোর শুনানি বছরের পর বছর ধরে পিছিয়ে যায়, আর এখানে আসল কথাটা লুকিয়ে আছে। বিচার পেতে দেরি হওয়ার মানে কিন্তু শুধু অপেক্ষা করা নয়। এই বিলম্ব রায় আসার অনেক আগেই সমাজের আচরণ আর প্রত্যাশা দুটোই বদলে দেয়। এবং সবশেষে সপ্তম লক্ষণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর চাপ।
356 নম্বর ধারা মানে রাষ্ট্রপতি শাসন, এটা কিন্তু শুধুমাত্র চরম পরিস্থিতিতে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে ব্যবহার করার কথা। কিন্তু এখনকার লক্ষণ হলো কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে। স্থিতিশীলতার নামে কেন্দ্রীকরণকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাতিল না করেও তাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেওয়া হচ্ছে। তাহলে এই 7টা লক্ষণ খতিয়ে দেখার পর আসল রোগ নির্ণয়টা কি? ভারতের সাংবিধানিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা ঠিক কেমন? এই বিশ্লেষণ অনুযায়ী স্বৈরতন্ত্রের স্কেলে ভারতের বর্তমান অবস্থান 45 থেকে 55% মধ্যে। এটা হলো একটা সতর্ক সংকেত। এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে নয়, কিন্তু এটা একটা বিপজ্জনক অঞ্চল। এটাই সেই অ্যালার্ম যা আমাদের সবার শোনা উচিত। এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো সংবিধান কাগজে কলমে এখনও আমাদের সুরক্ষা দেয়, কিন্তু বাস্তবে তার প্রয়োগ হচ্ছে বেছে বেছে, মানে সিলেক্টিভলি। স্বাধীনতার পরিসরটা আগের চেয়ে অনেক ছোট হয়ে এসছে। এইখান থেকে এগোনোর সম্ভাব্য 3টে পথ খোলা আছে। প্রথমত, ধারার পুনরুজ্জীবন, যেখানে বিচার ব্যবস্থা আবার সক্রিয় হয়ে সাংবিধানিক নীতিগুলোকে রক্ষা করে। দ্বিতীয়ত, ধারার স্বাভাবিকীকরণ, যেখানে আজকের ব্যতিক্রমগুলোই আগামী দিনের নিয়ম হয়ে দাঁড়ায়, আর স্বৈরতন্ত্র প্রায় 65% গিয়ে স্থিতিশীল হয়। আর তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক পথটা হলো ধারার অপ্রাসঙ্গিকতা, যেখানে সংবিধানটা শুধু একটা বই হয়ে থেকে যায়, বাস্তবে তার আর কোনো প্রয়োগই থাকে না। মনে রাখতে হবে, আধুনিক স্বৈরতন্ত্র কিন্তু সংবিধানকে মুছে ফেলে না, এটা সংবিধানকে অপ্রাসঙ্গিক করে দিয়ে তার চেয়ে বেশি দিন টিকে থাকে। তাই শেষ প্রশ্নটা এটা নয় যে সংবিধানে এই ধারাগুলো আছে কি না। আসল প্রশ্ন হলো, এই ধারাগুলো কি এখনও ক্ষমতার জন্য বিপজ্জনক? কারণ যেদিন এগুলো ক্ষমতার জন্য আর কোনো বিপদ তৈরি করবে না, সেদিনই কিন্তু এই রূপান্তরটা সম্পূর্ণ হবে। Yes.